এই পরিস্থিতি বর্তমানেও কিন্তু দাঁড়িয়ে পুরো কিন্তু একটা ঘোলাটে অবস্থায় রয়েছে, এটার কিন্তু কোনো সমাধান সূত্র মিলছে না। এদিকে বারবার যে একটা দ্বিতীয় দফার যে বৈঠকের কথা বলা হচ্ছিল, যে পাকিস্তানের মাটিতে আমরা জানি যে ইতিমধ্যে এক দফার বৈঠক হয়ে গেছে আমেরিকা এবং ইরানের মধ্যে, এবং দ্বিতীয় দফার বৈঠক, সেই দ্বিতীয় দফার বৈঠকও কিন্তু কোনোভাবেই কিন্তু ফলপ্রসূ হচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায়, কোথায় কাঁটাটা বিঁধে আছে? এটা আজকে গতকাল যখন আমরা দেখছি ওখানে ইরানিয়ানরা আরও একটা কথা বলেছে। ইরানিয়ান বলছে যে আসিম মুনির 15 তারিখে এসেছিলেন, উনি একটা প্রপোজাল দিয়েছেন। জেডি ওয়ান্সের কথা হলো 11 তারিখ, 15 তারিখে ওখানে আসিম মুনির ইরানে গিয়ে উনি একটা প্রপোজাল দিয়েছেন, আমেরিকান প্রপোজাল থ্রু আসিম মুনির। আর বলছে আমাদের সিকিউরিটি কাউন্সিল যেটা আছে ওটা যাচাই করে দেখছে কি আমরা কতগুলো অ্যাকসেপ্ট করতে পারি। মিনওয়াইল যে 4টে কন্ডিশন, যেরকম আপনাকে বললাম লেবাননের কথা বললাম, আপনাকে ইকোনমিক স্যাংশনের কথা বললাম, নিউক্লিয়ার ডাস্টের কথা বললাম, মানে হরমুজ ওপেনিং কথা বললাম, এর মধ্যে ধাপে ধাপে আমরা দেখলাম কূটনীতিভাবে আস্তে আস্তে করে আমেরিকা কথাটা মেনে নিচ্ছে। লেবাননটা মেনে নিল, $20 বিলিয়ন কথা হয়ে গেল, নিউক্লিয়ার ডাস্টের কথা হচ্ছে এখন, রাইট, কি তোমরা 5 বছর পেছনে নিয়ে যাবে না 20 বছর পর নিয়ে যাবে, বিকজ আমেরিকা চায় যে তোমাদের যে নিউক্লিয়ার সিস্টেমগুলো আছে ওটা তুমি আইএইতে 20 বছর তোমাকে নিয়ে যেতে হবে। কিন্তু কথাটা হচ্ছে এই যে আন্ডারগ্রাউন্ড মিসাইল যে বানিয়েছে, সিটি বানিয়েছে, ওর মধ্যে কতগুলো ইউরেনিয়াম, ইনরিচ ইউরেনিয়াম লুকিয়ে আছে, বিকজ 70% ইনরিচ ইউরেনিয়ামের কোনো ইউটিলিটি নয় এক্সেপ্ট ওরা ইনরিচ করে ওয়েপন গ্রেড আপনি ওয়েপন বানাবেন। এরা জেনে বুঝে ইরানিয়ানরা 70% রেখেছিল, ওদের উপরে কোনো স্যাংশন না হয় কেন, যে ইরানিয়ান বম। আর আমার তো মনে হয় ইরানিয়ানদের কাছে নিউক্লিয়ার বম আজকে দিনে আছে, ওদের কাছে ট্রিগার আছে, ট্রিগার মেকানিজম আছে, ওদের কাছে ওয়ারেন্ট, মিনিয়েচার ওয়ারেন্ট আছে, ওদের ডেলিভারি সিস্টেম আছে। আপনার 2024, 2025 জুন না এই আপনার 28 মার্চের পর যতগুলো মিসাইল আপনার পাঠিয়েছে ওরা ইসরায়েলের কাছে, ওরা সব 3টে 4টে লেয়ার শেষ করার পর ওখানে ঢুকেছে। তাই জন্য এই যুদ্ধবিরতিতে ইসরায়েল নিজের আবার এয়ার ডিফেন্সকে শক্ত করতে চলেছে। আমেরিকান আবার ওদের যে মিসাইল যেটা পুড়ে গেছিলো ওটা ভর্তি করতে চলেছে। ওর মধ্যে আমরাও আছি, অনেকগুলো লোক আছে যারা ডিফেন্সে করছে, প্রোডাকশন করছে, আমরাও সাপ্লাই করছি। আপনি কি বিশ্বে যে কোনো লোক এটা করতে পারে, চায়না বিক্রি করতে পারে, রাশিয়া করতে পারে, আমরাও করতে পারি। তো আমাদের একটা ডিফেন্স যেটা ইন্ডাস্ট্রি আছে, যেটা করিডোর ঢুকেছে, আপনার জেনে খুবই গর্বিত আপনি হবেন যে আমাদের বানানো যতগুলো ডিফেন্স প্রোডাক্ট আছে এখন পুরো বিশ্ব দিকে তাকাচ্ছে আর আমরা বিক্রি করছি, আর খুব ভালো, এটা আমাদের ভারতীয় জন্য খুব ভালো হয়েছে, রাইট। তা এই যে সিজ ফায়ার টাইমে এরা যে টাইম চেয়ে নিল, অন্যদিকে ওরা চায়না থেকে ওরা কেমিক্যাল এনে এটা সলিড ফিউল বানাচ্ছে, রাইট, তাই জন্য ব্লকেট দেওয়া হয়েছে। তারপর একটা আপনি টুইট পড়েন, আমেরিকা বলেছে জিকে কি আমি শিওর কি তুমি ওদেরকে ওয়েপন সিস্টেম দেবে না, নাহলে 50% আমি ট্যারিফ করে দেবো, এটাও কথা আছে। তাহলে আজকে এই বিবেচনা হচ্ছে ইরানের মধ্যে, ওরা বলছে আমাদের সিকিউরিটি কাউন্সিল বিবেচনা করে দেখছে যে প্রপোজাল আসিম মুনির নিয়ে এসছেন, ওর মধ্যে কি ওটা কি ডিটেল আছে আমরা জানি না, কি ডিটেল আছে আমরা জানি না। আর আসিম মুনিরের যদি আপনি ছবি দেখেন তাহলে আপনি দেখবেন উনি কোথায় গেছেন, উনি গেছেন এই যে ইরানের মধ্যে 2টো রকমের আর্মি আছে, একটা আর্মি ট্রেডিশনাল ডিফেন্স ফোর্সেস আছে, ওদের হেডকোয়ার্টারে গেছেন, ওদের আর্মি চিফে গেছেন, ওনাকে আইআরজিসি কাছে নিয়ে যাওয়া হয়নি, আইআরজিসি কোনো লোক ওনার কাছে যায়নি। কেন যে আপনারাও জানেন কি জেনারেল সোলেমানি এই পাকিস্তানি জেনারেলদের সঙ্গে খুব কাছাকাছি ছিলেন, হয়তো একটা ঘুড়ির মধ্যে সব কিছু ছিল যেটা প্রেজেন্ট করা হয়েছিল, পাকিস্তান তব একটা ইসলামিক দেশ অন্য একটা ইসলামিক জেনারেলকে দিল, আর ওর মধ্যে উনি শেষ। তাহলে এই যে আসিম মুনির গিয়ে কোথায় কোথায় কি ড্যামেজ করেছেন ইরানের মধ্যে আমরা জানি না, কিন্তু আমাদের শিপ, আমাদের কার্গো শিপের উপর যেটা হামলা হয়েছে এটা নিন্দনীয়। এই যে অডিওটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি, এর পরবর্তীতে এবারে কি পাল্টা অ্যাটাক আমরা ভারতের থেকে দেখতে পারি, নাকি শুধুমাত্র এটা কি মৌখিকভাবে বলেই ভারত থেমে যাবে? না, এটা মৌখিক নয়, এটা মৌখিক নয়। দেখুন আজকে আপনি তো দেখলেন এই যে আজকে 50 দিন হয়ে গেল আজকে ইরান একদিকে আর ইসরায়েল আর আমেরিকা একদিকে, অন্যদিকে আছে, ওদের মধ্যে 50 দিন হয়ে গেল আজকে, 50th ডে টুডে। আর আপনি দেখলেন কিভাবে সামরিক টার্গেট থেকে নিয়ে ওরা এখন ইকোনমিক টার্গেটের দিকে গেল। ওর মধ্যে এনার্জি ছিল, ওর মধ্যে ওদের পাওয়ার প্ল্যান্ট ছিল, ওদের মধ্যে ওদের স্পেস টেকনোলজি ছিল, ওদের মধ্যে ওদের গ্যাস স্টোরেজ প্ল্যান্ট, এসব ইরানের ডিস্ট্রয় করা হলো। তার মানে একটা ইরানও পাল্টা হামলায় আগে মিলিটারি বেসটা শেষ করলো, 26টা মিলিটারি বেস ছিল, ওরকে রাডার ফাডার সব শেষ করলো। তারপর ওরা গিয়ে আস্তে আস্তে গিয়ে আপনি সৌদি আরবিয়া দেখুন ওদের গ্যাস প্ল্যান্ট, আপনার দুবাইতে যতগুলো এয়ারফিল্ড আছে, আপনার এই যে কুয়েত, সব জায়গায় ওরা ইকোনমিক দেশের ইন্টারেস্ট অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট ফার্স্ট। ইরান
এই লিফট করার পর 2টো ক্রুড জাহাজ আমাদের কাছে পাঠিয়েছিল। আমরা কিন্তু ওটা কিনতে পারিনি, কেন যে ওর মধ্যে সেকেন্ডারি স্যাংশন আমেরিকা লাগিয়েছে। কোন টাকাতে আমরা ওদেরকে দেব? কোন টাকা দেব আমরা? কোথায় থেকে দেব? ডলারে দেব না চায়নার কারেন্সিতে আমরা কাজ করি না? আমাদের ইন্ডিয়ান কারেন্সি নিয়ে নাও। আমি ইন্ডিয়ান কারেন্সি 700 কোটি না কত কোটি টাকা আমাদের ব্যাংকে ইরানের রয়ে গেছে, ওটা আমরা ট্রান্সফার করতে পারছি না। ওরা জিনিস কিনছে, আমরা দিয়ে দিচ্ছি, মেডিসিন আছে, অনেকগুলো জিনিস এখান থেকে যায় ইরানের কাছে, রাইট? তো ইরানকে ইরানের উপরে আমাদের সামরিক, এই যে আপনার জেনে আশ্চর্য হবে, 14 তারিখে আপনি দেখুন ট্রাম্প আমাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন, অনেকক্ষণ কথা বলেছেন, তারপরই আপনার আসিম মুনির ওখানে গেছে, রাইট? তো ট্রাম্প আমাদের সঙ্গে যখন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, কি কথা হয়েছে? এটা নিশ্চয়ই এটা কথা হয়েছে। আর ওর মধ্যে কথা ছিল কি আমরা কি এই যে নাভেল ব্লকেড আছে ওর মধ্যে যাব, আমরা কি মাইন সুইপিং করতে যাব? মাইনের কথা আপনি বললেন, হরমুজে ওরা মাইন করেছে, ওর মধ্যে নেই। আমাদের ক্যাপাবিলিটি খুব ভালো, আমাদের ইন্ডিয়ান নেভি ক্যাপাবিলিটি খুব ভালো। ওরা মাইন সুইপিং করতে হয়, ওদের ব্লকেডের মধ্যে অনেকগুলো ট্রেনিং খুব ভালো সুন্দরভাবে আমাদের ভারতীয় নৌসেনা আছে, কিন্তু আমরা তো যাইনি ওখানে। তো সামরিকভাবে আমেরিকাও ফুট অন গ্রাউন্ডস নেই, আমরাও ফুট অন গ্রাউন্ডস নেই, কিন্তু ইকোনমিকভাবে আমরা ইরানের সঙ্গে এখন নয়, ডিপ্লোম্যাটিকলি আমরা ইরানের সঙ্গে নয়। আমাদেরকে অনেকবার ভাবতে হবে কি ইরানের সঙ্গে আমরা থাকবো কি থাকবো না। নাহলে ইরান একটা প্রমিস করে আমাদের একটা জাহাজকে বললো তুমি চলে আসো, তারপরে ওর উপরে ফায়ারিং করা হলো, নিজে কথাটা খারাপ করলো, তারপরে ওরা ক্ষমাও চায়নি, তার মানে ইরান ভেঙে গেছে। ইরানের এক পলিটিক্যাল দল আলাদিকে হয়ে গেছে, আইআরজিসি আর এই মধ্যতা খামেনি আলাদা হয়ে গেছে, আর এই যে বাইরে যারা আছে, যে ইন্ডিয়াতে জানি বলছেন আমি জানি না, লজ্জার বিষয় আছে। অ্যাটলিস্ট উনি তো ক্ষমা চাইতে পারতেন, রাইট? উনিও ক্ষমা চাননি। তাহলে এই যে খান জিনিস, আলাদা আলাদা জিনিস আছে, তা আমরা যুদ্ধ কোথায় করব? আমরা অপেক্ষা করব কি ইরান কতদিন আরও বাঁচবে, ইরান কতদিন আরও এরকম যদি হয়ে থাকে। এই যদি আমার তো মনে হয় যদি এই সিজ ফায়ারটা আরও বাড়িয়ে দেওয়া হয়, যদি আরো টেনে নেওয়া হয়, সিজফায়ার কি বাড়তে পারে? অ্যাবসলিউটলি, এটাই পলিটিক্স আমার মনে হয়। কিন্তু এটাই সিজফায়ারের মধ্যেও তো তারা ফায়ারিং করছে, করলে এখন আর কেউ যাবে না। আর যদি সিজ ফায়ার না থাকলে কতদিন এই যে যারা বসে আছে ট্রিগার অন বন্দুক যেটা আমরা বলি, এই আইআরজিসি, কতদিন মধ্যে তো বাইরে উপরে আসতে হবে। যখন উপরে আসতে নিজের মধ্যে ঝগড়া লেগে যাবে, ঝগড়া লাগলেই আপনার ইরান শেষ। যতদিন যুদ্ধ হচ্ছিল, যতদিন ওদের পতাকা ছিল, ওরা সব একসঙ্গে ছিল। কিন্তু এর মধ্যে পড়ে তো অন্যান্য যে সমস্ত দেশগুলো থেকে তেল গ্যাস, যেমন ইরাক থেকে তেল আনার সময় এমন ঘটনা, ওমান থেকে বা কাতার থেকে, এগুলো থেকে যখন আসার চেষ্টা করবে অন্য কোনো জাহাজ, শুধুমাত্র ভারতীয় জাহাজ নয়, একই সমস্যার মধ্যে পড়তে হবে। অ্যাবসলিউটলি, 40-50 বছর ধরে ওরা রোজগার করেছে, ওরা কামাই করেছে, ওদের কাছে ডিপ পকেট আমরা বলি। আপনি বলছেন কুয়েতের কাছে টাকা নেই, ইরাকের কাছে টাকা নেই, না বাহরিন, না কাতার, না ইউএই, না সৌদি আরেবিয়া, ওমান, কার কাছে টাকা নেই? সবার কাছে টাকা আছে, ডিপ পকেট আমরা বলি। 50 দিন হয়েছে, আরও কিছুদিন চলুক, কিন্তু ওটা লাভ কি হবে জানেন? এই যদি সিজ ফায়ারটা এক্সটেন্ড হয়ে 1-2 মাস হয়ে গেলে, এই যে আইআরজিসি লোক যারা উপরে উঠবে, যারা মাটির তলা থেকে উপরে উঠবে, ওরা কাউকে ছাড়বে না। একেবারে। অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার দ্য ইরান উইল বি ওভার। দ্য বেস্ট থিং ইজ ওদের সঙ্গে যুদ্ধ না করে এই সিজ ফায়ার মোডে রাখো। আজকে এই প্রপোজাল, কালকে এই প্রপোজাল, পরশুদিন এই, 15 দিনে আপনি চালিয়ে দেখুন এই আরজিসির মধ্যে ফাড় হয়ে যাবে।